ছাত্রজীবন আমাদের জীবনের নিঃসন্দেহে সবথেকে দামি মুহূর্তগুলোর মধ্যে অন্যতম, যাকে ফিরে পেতে আমরা বারবার আফসোস করি, যাকে আমরা বারবার ফিরে পেতে চাই। আজকের গল্প আপনাকে এনার্জি দেবে অন্যদের এনার্জি হয়ে ওঠার। আপনি শুনছেন শখের সরণি, গল্প শুনতে ভালোবাসি, তাই গল্প শোনাতে আসি। আজকের গল্প লেখিকা রাজেশ্বরী দাস রাজির কলমে ছাত্রজীবনের এক পিঠ, এক ভরসা জোগানোর গল্প, এক পাশে থাকার গল্প। কি রে সায়ন্তন, এবারও কি পরীক্ষাটা ক্লিয়ার হলো না? এই 3বারের বেলাতেও পেলি না মেডিকেলে চান্সটা? সামনের বাড়ির এক বড় দাদার মুখে প্রশ্নটা শুনে শুকনো মুখটা আরো খানিকটা চুপসে এলো সায়ন্তনের। মৃদু না সূচক মাথা নাড়ল সে কেবল। সায়ন্তনের বাবা বললেন, ওই আর কি, কয়েকটা মার্কসের জন্য রয়ে গেল। এবছর রেজাল্টের যা অবস্থা। সেই পরিচিত দাদা হতাশ নিঃশ্বাস ফেললেন যেন। তিনি মৃদু ঠোঁট বাঁকিয়ে বললেন, সেই আসলে মিড এক্সাম ক্র্যাক করাটা তো ইজি বিষয় নয়। সবাই পারে না, ট্যালেন্ট প্রয়োজন, প্রচুর ব্রেন লাগে, শার্প ব্রেন। অত্যন্ত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না হলে চান্স পাওয়াটা মুশকিল। তুই তো আবার জেনারেল কাস্টের জন্য চান্স পাওয়াটা আরো মুশকিল। যদিও তুই স্কুলে পড়াশোনায় খারাপ ছিলিস না, কিন্তু কি আর করবি, ভাগ্য। তারপর যা কম্পিটিশন বেড়েছে দিনের পর দিন, চান্স পাওয়া আরো কঠিন। এইসবের পেছনে ছোটা মানে মনে হয় আজকাল কেরিয়ার নষ্ট, জীবন নষ্ট। তার কিছু কথা যেন তীরের মতো এসে আঘাত হানল সায়ন্তনকে। নীরবে ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে উঠল তার অন্তর। কথাকে কেন শ্রেষ্ঠ হাতিয়ার বলা হয় তার উদাহরণ আজ বেশ ভালোভাবেই পেল সায়ন্তন। অন্য সময় হলে প্রথমের কিছু কথা শুনে ঠিকই উত্তর দিত সায়ন্তন। প্রতিবাদী স্বরে বলতো, নিট ক্র্যাক করতে শুধুই ট্যালেন্ট লাগে, কে বলেছে? খাটুনির দাম নেই? মাসের পর মাস একটা স্টুডেন্ট এত কিছু সহ্য করছে, এত পরিশ্রম করছে, সেটার দাম নেই? পরিশ্রম করলে মানুষ কি না করতে পারে। এক্সাম ক্র্যাক করাটাও সম্ভব। আর প্রচুর ব্রেন লাগে আবার কেমন কথা? ব্রেন কি সবার থাকে না? যারা এক্সাম ক্র্যাক করে তাদের কি একটার জায়গায় দুটো ব্রেন থাকে? না তো। তবে কিন্তু এই মুহূর্তে এরকম উত্তর দিতেও ঠোঁট কাঁপছে সায়ন্তনের। উত্তরটা দেওয়া যাচ্ছে না। নিজের মনে নিজেকে নিয়েই সংশয় তৈরি হচ্ছে। প্রতিবাদ করা যাচ্ছে না। প্রতিবাদটা ঠিক আসছে না যেন ভেতর থেকে। এক দফার জন্য মনে হচ্ছে এই পরিচিত দাদার কথাই হয়তো ঠিকই বলেছে সে। এই এক্সাম ক্র্যাক করা সবার কর্ম নয়, সায়ন্তনেরও কর্ম নয়। সায়ন্তন মা বাবার মুখের দিকে চাইল। দেখল তাদের মুখটাও কেমন যেন শুকনো দেখাচ্ছে। হৃদয়ের ভার ভাবটা আরো যেন বেড়ে উঠল তার। মা বাবার ঘরের লাগোয়া বারান্দাতে মা বাবার কাছে এসে দাঁড়িয়েছিল সায়ন্তন। তার মধ্যেই সামনের বারান্দায় দাঁড়িয়ে থাকা দাদার মুখে এইসব প্রসঙ্গ যেন ক্ষততে নুনের ছিটে দেওয়ার কাজ করলো এই মুহূর্তে। চিড়চিড়িয়ে উঠল বুকটা কেমন হুহু করে উঠল। আর সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না সায়ন্তনের পক্ষে। ঘুরে হাঁটা ধরে সেই ঘর থেকে বেরিয়ে সোজা নিজের ঘরে চলে এলো সায়ন্তন। পড়ার টেবিলের সামনে চেয়ার টেনে বসে পড়ল সে। সম্পূর্ণ ঘর এখন অন্ধকার, কোনো আলো জ্বলছে না। আশেপাশের কিছুই খুব স্পষ্ট দেখা যাচ্ছে না। জানালার গ্রিল গেলে কোথা থেকে যেন অল্প আবছা আলো ঢুকছে ঘরে। টেবিলের এক পাশের অংশ আবছা আলোকিত লাগছে। অন্ধকারাচ্ছন্ন এই ঘরের ন্যায় এই মুহূর্তে নিজের জীবনটাকেও যেন অন্ধকার লাগছে সায়ন্তনের। এই অন্ধকারের মাঝে আলোর ছিটে ফোঁটা পর্যন্ত খুঁজে পাচ্ছে না সে। 2 দিন হলো নিট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। এই নিয়ে 3বার নিট এক্সামে বসেছে সায়ন্তন। এবার স্কোর হয়েছিল তার 610। নম্বরটা ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু এবছরের যা কাট অফ, তাতে চান্স পাওয়ার আশা পর্যন্ত করা যায়নি। নিরাশ হতেই হয়েছে। আগের বারেও একটুর জন্য সুযোগ হয়নি তার। এবারেও এক্সামটা ক্র্যাক করা গেল না। ছোটবেলার স্বপ্ন ছিল সায়ন্তনের ডাক্তার হওয়ার। স্বপ্নটা অবশ্য তাকে দেখিয়েছিল তার মা বাবা। সায়ন্তনের থেকে বেশি ইচ্ছে বোধহয় তাদেরই ছিল ছেলেকে ডাক্তারি পড়ানোর। তাদের স্বপ্ন ছিল তাদের ছেলে বড় হয়ে এক যোগ্য ডাক্তার হবে। তাদের স্বপ্ন পূরণ করাই তো সব থেকে বড় স্বপ্ন ছিল সায়ন্তনের। কিন্তু আজ মনে হচ্ছে নিজের স্বপ্নের কাছে নিজেই হেরে গেছে সে।
হাঁড়ি হাঁড়ি টাকা খরচ করে বেসরকারি হাসপাতাল থেকে ডাক্তারি পড়ানোর মতো সামর্থ্য নেই তাদের পরিবার। কিন্তু নিটে ভালো র্যাঙ্ক করে ভালো কোনো সরকারি মেডিকেল কলেজে চান্স পেলেই তো স্বপ্নটা পূরণ করা সম্ভব ছিল, কিন্তু সেটাই সম্ভব হলো না। এই নিয়ে 3বার স্বপ্নভঙ্গ হলো। তখন যে পরিচিত দাদাটা বলল নিট এক্সাম ক্র্যাক করতে ট্যালেন্ট লাগে, সে কি চাইলো? সে কি বলতে চাইলো? সায়ন্তনের ট্যালেন্ট নেই, মেধা নেই, এতটাই ঠুনকো সে, এতটাই অপদার্থ। ছাত্র হিসেবে স্কুল জীবনে তো খুব খারাপ ছাত্র ছিল না সায়ন্তন। সবসময় স্কুলে ফার্স্ট সেকেন্ড হয়ে এসেছে সে। মাধ্যমিকে দুর্দান্ত মার্কস নিয়ে বেরিয়েছে, উচ্চ মাধ্যমিকেও মার্কস ভালোই ছিল। কিন্তু তারপর ঠিক এই একটা জায়গায় এসে আটকে পড়ল সায়ন্তন। তার যেন দুনিয়াটাই থমকে গেল। লোকে বলে, এই বয়সে তোদের এত কিসের চিন্তা, এত কিসের ডিপ্রেশন, এত কিসের অ্যাংজাইটি? অথচ ছাত্র জীবনের ঠিক এই বয়সে আসা পরের নানান দিকগুলো তারা ভেবেই দেখে না। ছাত্রছাত্রীদের মনের অবস্থা তারা ভেবে দেখতেই চায় না। মস্তিষ্কে চলতে থাকা চিন্তা ভাবনার কথা বুঝতেই চায় না। শুধু দোষগুলোই দেখে তারা, খুঁত খোঁজে, কথার ভাঁজে বিধ্বস্ত করে তোলে। সেসবেই বোধহয় মজা পায় এই সমাজের একাংশ মানুষজন। এবছরের রেজাল্টের অবস্থা দেখার পর আর ড্রপ দিতেও ইচ্ছে করছে না সায়ন্তনের। আদৌ কি কোনো লাভ হবে? রেজাল্ট বেরোনোর পর থেকে এই 2 দিন কম কথা তো শুনতে হয়নি সায়ন্তনকে নানান মানুষের কাছ থেকে। কতজন এটাও বলে দিয়েছে তার দ্বারা হবে না, চেষ্টা করা ফালতু। সায়ন্তনের নিজেরও এখন মনে হচ্ছে তার দ্বারা সত্যিই কিছু হবে না, তার দ্বারা কিচ্ছু হবে না। এই ভাবনাটাই যেন ভেতরে একটা হাহাকার সৃষ্টি করেছে তার। মন জ্বলছে, পুড়ছে, ভেতর ভেতর শেষ হয়ে যাচ্ছে সে। মস্তিষ্ক ফাঁকা লাগছে, নিজেকে হেরো মনে হচ্ছে। নিজের সাথে নিজের ভেতর ভেতর যেন ভয়াবহ এক যুদ্ধ চলছে তার। উলট পালট ভাবনার ভার নেওয়া যাচ্ছে না ঠিক। এই 2 দিন থেকে ঠিকভাবে কারোর সঙ্গে কথা বলতে পারছে না সায়ন্তন। বাড়ি থেকে বেরোনো তো দূর, ঘর থেকেই খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না সে। বেরোতে ইচ্ছে করছে না। তাকে দেখাচ্ছে নিষ্প্রাণ এক যন্ত্র মানবের মতো। খাবার ঠিকঠাক খাচ্ছে না, খেতে ইচ্ছে করছে না, গলা দিয়ে খাবারটা ঠিক নামছে না। সারাদিন এই 4 দেওয়ালের মধ্যে নিজেকে বন্দি করে চুপচাপ বসে থাকছে সে। সে জানে তাকে এভাবে দেখে তার বাবা মা কষ্ট পাচ্ছে, কিন্তু সেই কষ্ট কমাতেও কিছু করতে পারছে না সায়ন্তন। বাবা মার মুখের দিকে তাকাতে পারছে না সায়ন্তন। মানুষ দুটোর মুখ কেমন শুকনো দেখাচ্ছে। কেউ ছেলের কেরিয়ারের কথা জিজ্ঞেস করলে কোনো উত্তর দিতে পারছে না ঠিকঠাক। তাদের কত আশা ছিল সায়ন্তনকে নিয়ে, সেই আশা তিলে তিলে ভেঙে ফেলেছে যেন সায়ন্তন। ভেঙেছে তাদের স্বপ্ন। তাদের তো এটা পাওনা ছিল না। ছি, সন্তান হিসেবে ব্যর্থ সায়ন্তন, ব্যর্থ ছাত্র হিসেবে, ব্যর্থ তার মেধা, ব্যর্থ তার জীবন। সে একজন ব্যর্থ যুবক। সায়ন্তন দে ইজ এ গ্রেট লুজার, এ বিগ ব্লাডি লুজার। তাছাড়া কিচ্ছু নয়। আপন ভাবনায় বুকের ভেতর মোচড় দিল সায়ন্তনের। গলার কাছে কি যেন একটা বিঁধছে খুব। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। চোখ ছলছল করছে কি, হাত পা বোধহয় মৃদু কাঁপছে। চোখ বন্ধ করে কতগুলো লম্বা শ্বাস টানার চেষ্টা করলো সায়ন্তন। না, ঠিকঠাক শ্বাস নেওয়া যাচ্ছে না। নিজের প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস যেন বলছে তাকে, তুমি একটা লুজার, তোমার মতো লুজারের শ্বাস নেওয়ার অধিকার নেই, অধিকার নেই বাঁচার। অপদার্থ তুই একটা, অপদার্থ। নেওয়া যাচ্ছে না এসব আর। নিজ মনের সাথে মস্তিষ্কের যুদ্ধ, মা বাবার চোখের দিকে চেয়ে হেরে যাওয়া অন্তরের আর্ত চিৎকার, স্বপ্নভঙ্গের হাহাকার, এই কষ্ট, এই যন্ত্রণা সবকিছুই বড্ড অসহনীয় লাগছে সায়ন্তনের। এই যন্ত্রণা এখানেই শেষ করে দেওয়া যায় না? সবকিছু এখানেই শেষ হয়ে গেলে কেমন হয়? এই নিঃশ্বাস যদি এখানেই থমকে যায়, তবে খুব কি অসুবিধা হবে কারোর? পড়ার টেবিলের ড্রয়ারটা খুলে ড্রয়ের হাতলে একটা পেপার কাটার বের করলো সায়ন্তন। আচ্ছা, এটা দিয়ে হাতের কবজি বরাবর একটা টান দিলে কেমন হয়? গভীর একটা টান। গভীর একটা টান দিয়ে শিরাটিরা কেটে ফেললে অল্প সময়ের মাঝে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে না? হেরে যাওয়ার কষ্ট বুকে নিয়ে তিলে তিলে মরে যাওয়ার চেয়ে একেবারে সবকিছু শেষ করে দেওয়াই কি ভালো নয়?
কি এমন ক্ষতি হবে তার মতো একটা হিরো ছাত্র এই পৃথিবী ছাড়লে? পেপার কাটারটা ডান হাতের কবজির উপর ধরতে গিয়েও হাত কেঁপে উঠল সায়ন্তনের। দরজার টোকা পড়ল, ডাকছে কেউ বোধহয় সায়ন্তনকে। মা বাবার গলা শোনা যাচ্ছে। কিছুটা সময় নিল সায়ন্তন। দরজার টোকা মারার গতি বাড়ল। এক পর্যায়ে ডাকাডাকির পাশাপাশি দরজায় মা বাবার দুজনের ধাক্কাধাক্কি শুরু হলো পাল্লা দিয়ে। সায়ন্তন অনেক কষ্টে নিজেকে সামলালো। পেপার কাটারটা টেবিলের ওপর রেখে উঠে গিয়ে ঘরের দরজা খুলল সে। তাকে ঘরের দরজা খুলতে দেখে যেন খানিক স্বস্তির শ্বাস ফেললেন সায়ন্তনের মা বাবা। তাদের চোখে মুখে অল্প আতঙ্ক দেখতে পেল সায়ন্তন। সায়ন্তনের মা আতঙ্ক ভাবটা আড়াল করার চেষ্টা করে বললেন, কি করছিলি ভেতরে? কখন থেকে ডাকছি? খাবার খাবি তো? আয় খেতে আয়। সায়ন্তন গম্ভীর মুখে বলল, আমি খাবো না, খিদে নেই। খাবি না কেন? দুপুরেও কিছু ঠিকঠাক করে খাসনি। মায়ের প্রশ্নের উত্তরে সায়ন্তন কিছু বলার পূর্বেই সায়ন্তনের বাবা বললেন, খাবে না কেন? ঠিক খাবে। ঠিকঠাক খাওয়া দাওয়া না করলে কিভাবে হবে? তুমি যাও, খাবার দাবার সাজিয়ে রাখো ঠিকভাবে, আমরা একসাথে খেতে বসবো। ও ঠিক খাবে। সায়ন্তন আর কিছু বলে উঠতে পারল না। ঠিক সায়ন্তনের মা চলে গেলেন খাবার সাজাতে। সায়ন্তন ঘুরে পুনরায় নিজের ঘরে ঢুকলো। বিছানায় এসে বসলো সে পা ঝুলিয়ে। সায়ন্তনের বাবাও ছেলের সাথে সাথে ঘরে ঢুকলেন। ঘরের আলোটা জ্বালিয়ে প্রশ্ন করলেন, একা একা অন্ধকার ঘরে বসে কি করছিলি এতটা সময়? হঠাৎ আলোটা জ্বালানোর ফলে প্রথমেই চোখে একটু লাগলো যেন সেই আলোক ছটা। প্রথমটায় চোখ কুঁচকে উঠল সায়ন্তন, তারপর ধীরে ধীরে আলোটা সয়ে গেল। সায়ন্তন ক্লান্ত স্বরে উত্তর দিল, এমনি। সায়ন্তনের বাবা হতাশ নিঃশ্বাস ফেললেন। বিছানায় ছেলের পাশে এসে বসলেন তিনি। ঘরের আশেপাশে চোখ বুলালেন একবার। তিনি কিছুটা সময় নিয়ে বললেন, কিছু কথা বলবো, শুনবি? কি? আমরা বাবা মায়েরা একটা সময় বেঁচে থাকি তাদের সন্তানদের জন্যই। তাদের খুশি থাকতে দেখতে চাই আমরা সব সময়। তোর মা আর আমার বর্তমানে বেঁচে থাকার অবলম্বন কে জানিস? তুই। তোর জন্যই আমাদের বেঁচে থাকা। একটা কথা দিবি? যাই হয়ে যাক, কখনো আমাদের এই বেঁচে থাকার অবলম্বনটাকে কেড়ে নিস না বাবা। সায়ন্তন খানিক চমকে চোখ তুলে তাকালো বাবার মুখের দিকে। তিনি কি কিছু আঁচ করতে পেরেছেন নাকি, যে সায়ন্তন কি করার চেষ্টা করছিল? কি চলছিল সায়ন্তনের মস্তিষ্কে? নাকি এগুলো এমনি কথার কথা? সায়ন্তনের বাবা আবারও বললেন, আমরা জানি এটা তোর স্বপ্ন ছিল, আমাদেরও ছিল, কিন্তু সেই স্বপ্নভঙ্গে তোর এভাবে ভেঙে পড়াটা তো আমরা সহ্য করতে পারছি না বাবা। তুই বুঝতে পারছিস না আমরা কতটা চিন্তা করছি। আশেপাশের কত দুর্ঘটনা ঘটছে, তুই ঠিকঠাক কারোর সাথে কথা বলছিস না, খাওয়া দাওয়া করছিস না। আমি আর তোর মা কতটা ভয় থাকছি তোকে নিয়ে তোর কোনো ধারণাই নেই, বিশেষ করে তোর মা। সায়ন্তন মাথা নামালো, ধীর স্বরে বলল, আমি হেরে গেছি বাবা। তোমার লজ্জা করছে তাই না আমার জন্য? তোমার ছেলে একটা হিরো ভাবতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে, আফসোস হচ্ছে খুব, তাই না? এই একটা এক্সামে কি শুধু হার জিতের মাপকাঠি? লজ্জা আর আফসোস কেন করবে? জীবনে আরো কত চান্স আসবে তোর হাতে। তুই এত ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, ঠিক ভালো কোনো সুযোগ তুই জীবনে পাবি। নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তোর আসবেই আসবে, সেই ভরসা আমার আছে। ধৈর্য ধর, পরের বার এই এক্সামটাই হয়তো ক্লিয়ার হয়ে যাবে। এবারের নম্বরটাও তো নেহাত খুব অল্প ছিল না। আমরা দেখেছি কত পরিশ্রম করছিস তুই। এবার ভাগ্য সাথে ছিল না, পরের বার হয়তো ঠিক থাকবে। আর যে ধৈর্য ধরা যাচ্ছে না বাবা। আরো একবার এক্সাম অ্যাটেন্ড করতেও তো ভয় লাগছে। যদি আবার না হয়, আবার যদি হেরে যাই, তবে তা ভাগ্য। তুই নিজের সবটা দিচ্ছিস আর দিবিও। সবসময় অবশ্য যেটা আমরা চাই সেটা হয় না। তাই মেডিকেলে যদি বাই এনি চান্স কিছু নাও হয়, তবে অন্য কোনো ফিল্ডে ঠিক চাকরি পাবি, অন্যদিকে খাটবি, সেখানেও আমাদের কোনো আফসোস থাকবে না, বিশ্বাস কর। এটা ঠিক যে আমাদের স্বপ্ন ছিল তোকে ডাক্তারি পড়ানোর, কিন্তু সেই স্বপ্ন যদি পূরণ নাও হয় তবে তা ভাগ্য। নিজেও না হয় ভাগ্য বলে মেনে নিবি তখন।
তুই নিজেই তো এক সুন্দর স্বপ্ন হয়ে ধরা দিয়েছিলি রে বাবা আমাদের কাছে। তুই যে আমাদের জীবনে এসেছিলি, এটাই আমাদের অনেক বড় পাওনা ছিল তখন আমাদের কাছে। আমাদের কোলে আলো করে এসেছিলি তুই, আমাদের একমাত্র আদরের ছেলে হয়ে। তোর থেকে আর অন্য কোনো স্বপ্নের গুরুত্ব আমাদের কাছে বেশি হতে পারে না। তুই ডাক্তারিতে চান্স পাস আর না পাস, আমাদের ভালোবাসা তোর জন্য একটুও কমবে না। আফসোসের তো প্রশ্নই ওঠে না। সায়ন্তনের চোখে অল্প অল্প জল জমল। সে ক্ষীণ স্বরে বলল, তোমায় একটু জড়িয়ে ধরবো বাবা, একবার। সায়ন্তনের বাবা কিঞ্চিৎ হাসলেন। সায়ন্তন আর কোনো কথা না বলে জড়িয়ে ধরলো বাবাকে। কতদিন পর যে এভাবে বাবাকে জড়িয়ে ধরছে সে, কি জানি শেষ কবে সে বাবাকে জড়িয়ে ধরেছিল এভাবে মনে আছে কি আদেও? সায়ন্তনের বাবা ছেলের পিঠে হাত দিয়ে অল্প চাপড়ে মারলেন। বললেন, উই আর প্রাউড অফ ইউ বেটা। আমি জানি আমাদের এই প্রাউড ভাবটা তুমি ভবিষ্যতে ঠিক বাড়াবে। তুমি পারবে, তুমি ঠিক পারবে, সেই ক্ষমতা তোমার মধ্যে আছে সায়ন্তন। সায়ন্তন যেন ভরসা পেল বেশ খানিক। এটারই কি প্রয়োজন ছিল না সায়ন্তনের? একটু ভরসা, একটু বিশ্বাস, একটু সাহসের। কারোর থেকে অযথা লোক দেখানো সিম্প্যাথি তো সে চায়নি। লোকের অযথা কিছু আজে বাজে পরামর্শও সে চায়নি। সে কেবল চেয়েছিল আপন মানুষগুলো তাকে একটু বুঝুক, তারা একটু ভরসা করুক, একটু বিশ্বাসটা রাখুক। আর কি? সায়ন্তন ধীর গলায় বলল, আমি আবার এক্সাম দেব বাবা, আমি হেরে যাব না, আমি পারবো, ঠিক পারবো। এভাবেই ভেঙে পড়া মুহূর্তে মানুষ শুধু একটু মাথা রাখার জন্য কাঁধ খোঁজে, যেমন ঝড়ে বিধ্বস্ত পাখি খোঁজে নিরাপদ আশ্রয়। আপনার পরিচিত মানুষদের ভরসা হয়ে উঠুন, ভালোবাসায় থাকুন, শখের সরণীকে আপনার ভালোবাসায় রাখুন। শখের সরণীর গল্পপাঠ শুনুন, ভালো খারাপ যা মনে হয় মন্তব্য করুন। ফিরবো এক অন্য স্বাদের গল্প নিয়ে আগামী মঙ্গলবার।